সবচেয়ে আলোচিত বিষয় হলো কলকাতার বুকে গড়ে উঠেছে আওয়ামী লীগের একটি আনঅফিসিয়াল পার্টি অফিস। এটি হয়ে উঠেছে দলের নতুন রাজনৈতিক সংগঠনের কেন্দ্র। জনসাধারণের অস্থিরতা, দেশ চালানোয় চরম ব্যর্থতা এবং সরকারের বিরুদ্ধে। দর্শক যে যেখানে আছেন ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া বড় ব্রেকিং নিউজ, বাংলাদেশের যে কোনো সময় ঘটে যাচ্ছে সেনা অভ্যুত্থান। দর্শক, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এমন অরাজকতা সৃষ্টি হয়নি দেশে, এমনকি ডক্টর ইউনূসকে বিশ্বাস করতে পারছে না সেনা প্রধান বা সেনাবাহিনীর কোনো সদস্য। এমনকি পুরো সেনাবাহিনী টিমের মধ্যে সেনাবাহিনী দুই পক্ষ হয়ে গেছে সদস্যরা। এক পক্ষ শেখ হাসিনা আনার জন্য উঠে পড়ে লেগেছে, আর এক পক্ষ মোটামুটি বা কিছুটা ডক্টর ইউনূসের প্রোটোকল দিয়ে যাচ্ছে। দর্শক, কি হচ্ছে এবং কি হবে? পাশাপাশি শেখ হাসিনা ইন্ডিয়াতে অস্থায়ী কার্যালয় খুলে বসেছে বাংলাদেশে যাতে নির্বাচন সুষ্ঠু না হয় সেই জন্য। দর্শক, এসব নিয়ে চলতে গভীর ষড়যন্ত্র। কথা না বাড়ে চলুন দেখে আসি বিস্তারিত। কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না নির্বাচন। আমি মনে করি না যে এই আওয়ামী লীগের পার্টিসিপেশন ছাড়া একটা নির্বাচন যদি হয় সেটা গ্রহণযোগ্য হবে কিনা এই প্রশ্নে আমি মনে করি এটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু আপনি যদি মনে করেন যে এটা অংশগ্রহণপূর্ণ হবে কিনা, সেই ক্ষেত্রে বলতে পারেন যে অবশ্যই অংশগ্রহণপূর্ণ হবে, কারণ অনেকে তো ভোট দিতে যাবে, কারণ অনেকে নতুন ভোটার আছে তারা ভোট দেয় নাই। এখন ভোট কত পার্সেন্ট লোক ভোট দিতে পারবে, সরকারের কত পার্সেন্ট বা নির্বাচন কমিশন কত লোককে উৎসাহিত করতে পারবে সেটার উপর নির্ভর করছে। কিন্তু আপনি যদি বলেন যে রাষ্ট্রের মধ্যে যে একটা ইনক্লুসিভ ইলেকশন, যেটার গ্রহণযোগ্যতা দেশের মধ্যে থাকা, আন্তর্জাতিক অঙ্গনে থাকা, সেই ক্ষেত্রে আমি মনে করি না যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচনটা হবে সেটা ওইভাবে গ্রহণযোগ্যতা হবে এবং গ্রহণযোগ্যতা পাবে। সেটাও অতীতের নির্বাচনগুলোর মতোই একটা হবে, ম্যান্ডেটের সমস্যায় ভুগবে এবং সেটা নিয়েও আপনারা দেখবেন যে সামনে আবার আন্দোলন হবে, সেটা নিয়েও প্রশ্ন উঠবে। এই ঔচিত্যটা এর সবচেয়ে বড় কারণ হচ্ছে হাসিনা পরবর্তী ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিপুল ব্যর্থতা। বিপুল এর ফলে 2025 সালের আগস্ট মাসে এসে দেখা যাচ্ছে বাংলাদেশ নামক দেশটি প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে অস্থির অবস্থার মুখোমুখি আজ এসে দাঁড়িয়েছে। ঝুলিয়ে রাখা রাজনৈতিক পরিবর্তন ওটা হয়ে গেছে এখন যেন সেই গাদার সামনে গাজর ঝুলিয়ে দেয়া, সেই রকমই জনসাধারণের অস্থিরতা, দেশ চালানোয় চরম ব্যর্থতা এবং সরকারের বিরুদ্ধে সেনার অবিশ্বাস, সব মিলে মিশে সেনা অভ্যুত্থানের সম্ভাবনা ক্রমশ জোরদার হয়ে উঠেছে। শুধু দেশীয় কারণ নয়, কিছু আন্তর্জাতিক কারণও যুক্ত হয়ে এই সেনা অভ্যুত্থানের সম্ভাবনা আরো তীব্র করেছে। 2024 সালের আগস্টে যে অভ্যুত্থান বা আন্তর্জাতিক অভ্যুত্থান বা ষড়যন্ত্র যেটাই বলুন না কেন, সেটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের বলি হয়েছিল হাসিনা সরকার। দেশের মানুষ আন্তরিকভাবে চেয়েছিল নতুন সরকার এসে একটা হিলিং টাচ দেবে, শান্তি এবং স্বস্তি ফিরবে দেশে। গত 1 বছরের অভিজ্ঞতা তার একেবারেই বিপরীত। এতটাই বিপরীত যে মানুষ এখন বলছে পরিষ্কারভাবে রাস্তায় নেমে যে হাসিনার আমল অনেক ভালো ছিল। তাদের উপরে নানা রকম অত্যাচার নেমে আসছে, তা সত্ত্বেও এই কথাগুলো বলবার লোক কিন্তু আজকে কম নেই বাংলাদেশে। তারা স্পষ্টভাবে বলছে এই 11 মাসে কি অভিজ্ঞতা অর্জন করেছে মানুষ। জনগণের অবিশ্বাস এবং বারবার গণবিক্ষোভ, সেইটা এই অভিজ্ঞতা হয়েছে। দেশব্যাপী পুলিশ ধর্মঘট এবং পরবর্তীতে আইন প্রয়োগকারী সংস্থার পতন, যার ফলে বেসামরিক শৃঙ্খলায় সেনাবাহিনীর ভূমিকা আরো গভীর হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে ক্রমশ বেড়ে যাওয়া দ্বন্দ্ব, বিশেষ করে বিলম্বিত নির্বাচন এবং বিতর্কিত নীতি প্রস্তাবের বিষয়ে। যেমন নীতি প্রস্তাবগুলো কি? যেমন আমেরিকাকে মানবিক করিডোরের নামে ঘাঁটি করতে দেয়া, তারপরে চট্টগ্রাম বন্দর তুলে দেয়া, তারপর সেন্ট মার্টিনস আইল্যান্ড, সেটা তো ইতিমধ্যেই আমেরিকার দখলে প্রায় চলে গেছে। এই সবগুলোর মধ্যে দিয়ে সেনাবাহিনীর সাথে এই যে বেসামরিক সরকার বলে ইউনূসের যেটা আছে তার দ্বন্দ্ব বেড়ে গেছে। জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী বারবার বলেছে 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে এবং জানুয়ারির প্রথম দিনে নির্বাচিত সরকার যাতে ক্ষমতা গ্রহণ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। সরকার নানান বাহানায় এড়িয়ে গেছে সেনাবাহিনীর এই প্রস্তাব কিংবা সেনাবাহিনীর এই চাওয়া। কদিন আগে ফেব্রুয়ারির প্রথম অর্ধে ভোট হবে বলে জানিয়েছেন মোহাম্মদ ইউনূস,
কিন্তু সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে শেষ মুহূর্তে কোনো না কোনো বাহানা দিয়ে বাতিল হবে নির্বাচন। বাতিল করতে অবশ্য বড় কিছু অসুবিধে নেই, কারণ ইউনূস এখন সঙ্গে পেয়েছেন আমেরিকাকে, এবং আমেরিকার যে স্বার্থ সেই স্বার্থ রক্ষা করার জন্য ইউনূস এখন ব্যস্ত। সুতরাং আমেরিকা ইউনূসকে সাহায্য করে যাবে। জেনারেল ওয়াকারুজ্জামান জোর দিয়ে বলেছেন যে শুধুমাত্র একটি নির্বাচিত সরকারই রাজনৈতিক স্থিতিশীলতা প্রদান করতে পারে দেশে। আসন্ন সামরিক হস্তক্ষেপের গুজব বা সম্ভাবনার কথা সেটা কিন্তু চারদিকে ঘুরে বেড়াচ্ছে, এবং এই সম্ভাবনার কথা সত্ত্বেও, এইসব গুজব সত্ত্বেও সেনাবাহিনীর মুখপাত্ররা কিন্তু আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থানের কোনো উদ্দেশ্য বা পরিকল্পনা আছে সেনাবাহিনীর সেটা অস্বীকার করেছেন, এবং জনগণ এবং আন্তর্জাতিকভাবে গণতন্ত্রের প্রতি সেনা তাদের অঙ্গীকার আশ্বস্ত করার চেষ্টা করেছে। বলেছে যে ক্যান্টনমেন্টের এই চিন্তা, দেশের ক্ষমতা দখল করার কোনো চিন্তা নেই। তবে সেনাবাহিনীর বেসামরিক কর্তৃপক্ষ যদি সিদ্ধান্তহীন থেকে যায়, যদি দেশকে ক্রমশ অস্থিতিশীল করতে থাকে, তাহলে সেনাবাহিনী এগিয়ে আসবার কথা ভাবতেই পারে, এবং সেটা ভেবেছেও। ঢাকায় সমস্ত ইউনিটগুলোকে একত্রিত করে এবং উচ্চস্তরের জরুরি সভা একাধিকবার আহ্বান করে সেনা কিন্তু সে কি চাইছে সেটা কিন্তু বলে দিয়ে নির্যাতনের শিকার হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। 5ই আগস্ট 2024 বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক স্মরণীয় দিন। দিনটি ক্ষমতাচ্যুত নিষিদ্ধ আওয়ামী লীগের জন্য ছিল এক কালো অধ্যায়। কারণ এই দিন হাসিনা পালিয়ে যান দেশ ছেড়ে, আর হাসিনা পালানোর সাথে সাথেই বহু শীর্ষ নেতা, সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যক্তিত্ব চুপি চুপি সীমান্ত পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নেন। তাদের অনেকেই এখন কলকাতা ও সংলগ্ন এলাকায় স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করছেন। এই প্রবাস জীবন শুধু রাজনৈতিক নেতাদের মধ্যেই সীমাবদ্ধ নেই। সরকারি কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং দলীয় পেশাজীবী সংগঠনের নেতারাও ভারতের মাটিতে এসে আশ্রয় নিয়েছেন। নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ সূত্রগুলো জানায় 6 মাস আগেই অন্তত 200 জনের মতো প্রভাবশালী ব্যক্তি ভারতে চলে গিয়েছেন। এদের মধ্যে রয়েছেন প্রায় 70 জন প্রাক্তন ও বর্তমান সংসদ সদস্য, জেলা পর্যায়ের সভাপতি, সম্পাদক, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র। এদের কেউ পরিবার সহ, কেউ বা দল বেঁধে ভাড়া বাসায় উঠেছেন, কেউ আবার কলকাতাতে ট্রানজিট পয়েন্ট বানিয়ে সেখান থেকে পাড়ি জমিয়েছেন কানাডা, যুক্তরাষ্ট্র কিংবা অস্ট্রেলিয়ার মতো দেশে। তবে সবচেয়ে আলোচিত বিষয় হল কলকাতার বুকে গড়ে উঠেছে আওয়ামী লীগের একটি আনঅফিসিয়াল পার্টি অফিস। নিছক আবাসন বা শরণার্থী কেন্দ্র নয়, এটি হয়ে উঠেছে দলের নতুন রাজনৈতিক সংগঠনের কেন্দ্র। কলকাতার বিভিন্ন এলাকায় বসবাসকারী নেতারা প্রয়োজন অনুযায়ী সেখানে আসেন, আলোচনায় বসেন, ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করেন। এই অফিসে প্রতিদিন লোকসমাগম হয় না, তবে বিশেষ সময় এটি হয়ে ওঠে রাজনৈতিক কর্মকাণ্ডের একমাত্র ঠিকানা। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, আমরা জানতাম বিদেশে আমাদের সংগঠনের একটি বিকল্প কাঠামো দরকার হবে। এই পার্টি অফিস সেই ব্যবস্থারই অংশ। একটি সূত্র বলছে, এই পার্টি অফিসে মাঝে মধ্যেই আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, মাহবুবুল আলম হানিফ সহ অনেকেই দেখা গেছে। এই অফিসটি সাধারণ মানুষের চোখের আড়ালে, এমনকি অনেক আওয়ামী লীগ কর্মীরা। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এবং সমালোচনা। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামতটি চাই। আসলে কি বলতে চান আপনি এবং কি বলার আছে আপনার, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। তো দর্শক, কথা বাড়াবো না, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।